আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা এইচএসসি আইসিটি 2026 সংক্ষিপ্ত সাজেশনের প্রথম অধ্যায়ের 7 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমাদের সৃজনশীলটা দেখে নিই। আমাদের 7 নম্বর সৃজনশীল সেটি হচ্ছে দৃশ্যকল্প 1 হচ্ছে গাণিতিকভাবে তৈরি নেটওয়ার্ক। এটি হচ্ছে প্রথমে হচ্ছে ইনপুট স্তর, এরপর হচ্ছে এক বা একাধিক লুকায়িত স্তর, এরপর হচ্ছে আউটপুট স্তর। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1। এরপর দৃশ্যকল্প 2 সেটি হচ্ছে রিয়া ইদানিং ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে, যা তার পরিবারকে ভাবিয়ে তুলেছে। প্রশ্ন ক নাম্বার হচ্ছে ন্যানো পার্টিকেল কি? খ নাম্বার হচ্ছে সিমুলেশনের মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। গ নাম্বার হচ্ছে দৃশ্যকল্প 1 প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ঘ নাম্বার হচ্ছে রিয়ার অবস্থা আইসিটির আলোকে পর্যালোচনা করো এবং এ থেকে মুক্ত করতে করণীয় কি হতে পারে মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে এই 4টি প্রশ্নের ক খ গ ঘ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আমরা তাহলে প্রথমেই ক নাম্বার নিয়ে কথা বলি। দেখি আমাদের ক নাম্বারে ন্যানো পার্টিকেল কি। আচ্ছা, এ হচ্ছে আমাদের ন্যানো পার্টিকেল। অর্থাৎ ন্যানো পার্টিকেল বিষয়টি হচ্ছে আমাদের 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির যে কোনো কিছু তৈরি করা, এটি হচ্ছে কি ন্যানো পার্টিকেল। অর্থাৎ আমাদের 1 থেকে 100 মিটার আকৃতির 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে ন্যানো পার্টিকেল। আমরা চলো খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্ন হচ্ছে সিমুলেশনের মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সিমুলেশনের মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব, এটি ব্যাখ্যা করো। ওকে, চিকিৎসা বিজ্ঞানে সিমুলেশন বা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কৃত্রিমভাবে মানবদেহের অভ্যন্তরীণ জটিল অঙ্গ প্রত্যঙ্গের গঠন আর কার্যাবলী অত্যন্ত নিপুণভাবে প্রদর্শন করা যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা মানবদেহের বিভিন্ন জটিল অঙ্গ প্রত্যঙ্গগুলা নিপুণভাবে দেখতে পারি, প্রদর্শন করতে পারি। এর মাধ্যমে শিক্ষানবিশ ডাক্তাররা বাস্তবের পরিবর্তে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে কোনো ঝুঁকি ছাড়াই জটিল অস্ত্রোপচারের প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এই পদ্ধতিতে বারবার পরিশীলনের মাধ্যমে তারা কি আরো দক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠে। মূলত চিকিৎসা ক্ষেত্রে নিরাপদ ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে সিমুলেশন বর্তমানে সময়ে অপরিহার্য প্রযুক্তি। তাহলে এই যে চিকিৎসা বিজ্ঞানে এই যে ইন্টার্নি ডাক্তারগণ ওনারা এই যে বাস্তবে যে রোগীকে সরাসরি হ্যান্ডেল না করে আর্টিফিশিয়াল ইয়ের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারা অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 প্রযুক্তিটি হলো কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটি এএনএন। এটি কিভাবে কাজ করে? এটি হচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উপাদান। এটি মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষ বা নিউরনের আদলে তৈরি একটি প্রযুক্তি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এ ব্যবহার করা হয়। অর্থাৎ এই প্রযুক্তিটা হচ্ছে এরকম, মানুষের যেমন ব্রেন যেরকম কাজ করে, মস্তিষ্কের সেলগুলা ঠিক একই রকম ভাবে এই প্রযুক্তিটি কাজ করে এবং এটা মেশিন লার্নিং এ ব্যবহার করা হয়, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতেও ব্যবহার করা হয়। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন আছে, যেগুলো একে অপরের সাথে যুক্ত থেকে তথ্য প্রক্রিয়াজাত করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কেও অনেকগুলো কৃত্রিম নিউরন বা নোড থাকে, যেগুলো লেয়ার আকারে সাজানো হয়। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মূলত 3টি প্রধান স্তরে কাজ করে। একটা হচ্ছে ইনপুট স্তর, এখানে ডেটা প্রথমে ইনপুট গ্রহণ করে, যেমন যত ছবি লেখা আছে যা আছে এগুলো কি ইনপুট নেয়। 2 নম্বর লুকায়িত স্তর, এখানে ডেটাগুলো প্রসেসিং করে, অর্থাৎ নিউরন যে কাজগুলো করে সেলগুলো, সেগুলো কাজগুলো এখানে হয়। এখানে প্রত্যেকটা নিউরনগুলো এখানকার নিউরনগুলো ডেটা থেকে বৈশিষ্ট্য বের করে জটিল হিসাব নিকাশ করে। এই লুকায়িত স্তরটা যত বেশি থাকে সেলগুলো ঠিক জটিল কাজগুলো তত বেশি করা যায়। নেটওয়ার্ক, আচ্ছা, অর্থাৎ যত বেশি লুকায়িত স্তর থাকে নেটওয়ার্ক তত বেশি জটিল প্যাটার্ন চিনতে পারে। 3 নম্বর হচ্ছে আউটপুট স্তর। এখানে ওই যে লুকায়িত স্তর থেকে যে প্রসেসিং হয়ে যেটি প্রক্রিয়াজাত করার ফলে যেটা চূড়ান্ত ফলাফল হলো
সেটি হলো আমাদের আউটপুট দেয়। অর্থাৎ আমরা যদি একটা ডাটা দেই, ডাটা ইনপুট করার ফলে সে ডাটা চেক করে আমাদের বলবে এটি কি বিড়াল নাকি কুকুর, এটি সে শনাক্ত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1-এর প্রযুক্তি গ নম্বর। চলো আমরা ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বর হচ্ছে এরিয়ার অবস্থা আইসিটির আলোকে পর্যালোচনা করো এবং এ থেকে মুক্ত করতে করণীয় কি হতে পারে মতামত। দৃশ্যকল্প 2-এ উল্লেখিত রিয়ার এই অবস্থাটিকে মূলত ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আসক্তি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে সে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা তার সামাজিক ও মানসিক বিকাশে বাধার সৃষ্টি করছে। একে ভার্চুয়াল জগতের নেতিবাচক প্রভাব হিসেবে দেখা হয়। সোশ্যাল মিডিয়ার এই আসক্তির ফলে রিয়া শুধু তার পরিবারের সদস্যদের থেকেই দূরে সরে যাচ্ছে না, বরং তার শারীরিক স্বাস্থ্যের উপরও এর ক্ষতিকর প্রভাব পড়ছে, যার মধ্যে চোখের সমস্যা, মাথা ব্যথা ও অনিদ্রাও রয়েছে। তাছাড়া এর ফলে তার মধ্যে পড়াশোনায় অমনোযোগিতা, অনৈতিকতার তফাৎ করতে না পারা, শুদ্ধাচারে অনীহা সহ নানা বিরূপ প্রভাবের ঝুঁকি বাড়ছে। ঠিক আছে, রিয়াকে এই অবস্থা থেকে মুক্ত করতে হলে আমাদের যেসব পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলো হচ্ছে, 1 নাম্বার, প্রতিদিন তাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে সপ্তাহে অন্তত 1 দিন বা দিনের কিছু সময় সে স্মার্টফোন বা ইন্টারনেট থেকে দূরে থাকবে, তাকে দূরে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে পরিবারের সদস্যদের সাথে বেশি সময় কাটানো, খেলাধুলা এবং মানুষের সাথে সরাসরি কথা বলার অভ্যাস বাড়াতে হবে। 4 নাম্বার হচ্ছে ইন্টারনেটকে শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে দক্ষতা উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। 5 নাম্বার হচ্ছে রিয়াকে আইসিটির কুফল ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ধারণা দিতে হবে, যাতে সে বুঝতে পারে ভার্চুয়াল জগতের চেয়ে বাস্তব জগৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবেই প্রযুক্তির সঠিক, নিয়ন্ত্রিত ও সচেতন ব্যবহারই পারে রিয়াকে এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই সৃজনশীলটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এটা তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে দিবে, তোমার মনোযোগ দিয়ে ভালোভাবে এই সৃজনশীলটা পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।